আজ কত তারিখ তা খেয়াল আছে? 1953 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। কাল 31 ডিসেম্বর পর্যন্ত জোয়াকিমের ইজারা ছিল এই দ্বীপের উপর। কালকের মধ্যে যখন নতুন ইজারা নিতে পারেনি, তখন আর ইজারা পাচ্ছে কোথায়? স্কেচ লাইভ স্টোরিজ চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। ধন্যবাদ বন্ধুরা, স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটির পাশে থাকার জন্য। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি দিব্যদ্যুতি। গল্পটি ভালো লাগলে স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন নতুন বিভিন্ন স্বাদের ক্লাসিক স্টোরিজ আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেবার জন্য। আরেকটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলের অন্য গল্পগুলিও শুনে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজ আপনাদের জন্য একদম নতুন একটি কাহিনী, যা আপনারা আগে কখনো শোনেননি। প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদার কাহিনী কেঁচো। শনিবার সকালে বেরিয়ে পড়ার মতো একটা দিক তখন শলা পরামর্শ করে ঠিক করে ফেলেছি। বেরিয়ে তো পড়া যাবে, তারপর যা হয় হোক। ঘনাদাকে সকালে উঠেই তাড়া দেব ঠিক করেছিলাম, কিন্তু সেখানেও আমাদের হার। ঘনাদাকে তৈরি হতে বলবার জন্য উপরে উঠে দেখি তিনি ধরা চূড়ো পরেই ঘর থেকে বেরুচ্ছেন। তার এই এত সকালে তৈরি হওয়ায় যত না আমরা তাজ্জব, ধরা চূড়ো দেখে তার চেয়ে বেশি। ঘনাদার মাথায় শোলার টুপি, গায়ে খাকি শার্ট প্যান্ট, পায়ে জুতোর উপর গাম্প বুট আর হাতে হুইল চিপ সমেত মাছ ধরার বুলি। কি ব্যাপার ঘনাদা? বেশ খানিক হাঁ হয়ে থাকবার পর আমাদের মুখে কথা সরল। কি ব্যাপার, ভুলে গেছো নাকি? বেরুতে হবে না? তোমরা এখনো তৈরি হওনি? ঘনাদা ক্ষোভ প্রকাশ করলেন। হ্যাঁ, তৈরি এখনই হচ্ছি। আমরা লজ্জিত হয়ে বলি, কিন্তু এসব কি করছেন? কে? ঘনাদা অবাক। এই পোশাকই তো দরকার কিচিনদের মতো গাঁয়ে যেতে। কাদা ভাঙতে হবে বলে গাম্বুটটা নিলাম। কিন্তু ওই ছিপ টিপ? আমাদের বিস্মিত প্রশ্ন। বাহ, মাছ ধরতে হবে না? পুকুর আছে তো? ঘনাদার প্রশ্নটা শিবুর উদ্দেশ্যে। হ্যাঁ, পুকুর থাকবে না কেন? শিবু একটু থতমত খেয়ে বললে। কিন্তু সেখানে ও হুইল ছিপ তো বেকার। কেন? ঘনাদা বেশ অসন্তুষ্ট। মানে, শিবু আমতা আমতা করে একটা জুৎসই জবাব খাড়া করবার চেষ্টা করলে। মানে, পুকুর মানে সব ডোবা কিনা, সেখানে হাত ছিপে বড় জোর কেঁচো দিয়ে পুঁটি টুটি ধরা যায়। কি বললে? ঘনাদার এ একেবারে অন্য মূর্তি, যেন দিনের বেলা ভূত দেখেছেন এমন ভাবখানা। এক মুহূর্তে কি হয়ে গেল বুঝতে না পেরে শিব দিশেহারা হয়ে ভয়ে ভয়ে কবুল করলে,
বললাম, সেখানকার ডোবায় কেঁচো দিয়ে বড় জোর পুঁটি ধরা যায়। গম্ভীরভাবে বলে ঘনাদা শটান ঘরে গিয়ে ঢুকলেন। আমরাও আশা আকাঙ্ক্ষায় দুলতে দুলতে তার পিছু পিছু গেলাম। কি হলো কি ঘনাদা? ঘনাদা তখন হুইল ছিপটা ঘরের কোণে রাখছেন। আমাদের দিকে না তাকিয়েই বললেন, কিছু না। গৌর তাকে উস্কে দেবার চেষ্টা করলে। হুইল ছিপ ফেলবার পুকুর নেই বলে রাগ করলেন? না। ঘনাদা শোলার টুপি নামালেন। তবে কেঁচো দিয়ে মাছ ধরা পছন্দ নয়। শিবু ফোড়ন কাটল। না, নয়। ঘনাদা গাম্প বুট খুলতে খুলতে অগ্নিদৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। কেঁচো দেখলে ভয় পান বুঝি? আমার মুখ থেকে ফস করে কথাটা বেরিয়ে গেল এবং তাতেই বাজিমাত। হ্যাঁ, ভয় পেয়েছিলাম। ঘনাদা অন্য জুতো জোড়াও খুলে তক্তপোষের উপর পা মুড়ে বসলেন। আমরাও যে যেখানে পারলাম। কিন্তু ওই ভয় পেয়েছিলামটুকু বলেই ঘনাদা চুপ। আবার একটু নাড়া দিতে হলো। সুতরাং কেঁচো দেখে ভয়? কেঁচো করতে গোখরো বেরিয়েছিল বুঝি? না, গোখরো নয়, কিন্তু চেহারায় তারও দুশ্মন। লম্বায় পাক্কা 2.5 হাত। 2.5 হাত কেঁচো? আমাদের কণ্ঠে সন্দিগ্ধ বিস্ময়। কেঁচো না কাছি? কাছির মতোই মোটা, তবে কেঁচোই। মেগাস কোলাইডিস অস্ট্রালিস দেখেছিলাম অস্ট্রেলিয়ায়। তার জ্ঞাতি গোত্র অবশ্য অন্য জায়গাতেও আছে, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আমাদের দক্ষিণ ভারতেও। দক্ষিণ আমেরিকার কেঁচো দৈত্যের নাম হলো গ্যাসোস্কোলেক্স জাইগ্যান্টিয়স। আর থাক থাক, আমরা সবাই বাধা দিলাম। কিন্তু কিচিনদের কেঁচো তো ওরকম দৈত্য দানও কিছু নয়। শিবুই খোঁচা দিলে, নেহাত নিরীহ পুঁচকে, তাদের আবার ভয় কিসের? ভয় নয়, ভক্তি। ঘনাদা যেন মন্ত্র পড়লেন গম্ভীর গলায়। ভক্তি কেঁচোতে? আমরা হতভম্ব। হ্যাঁ, কেঁচোতেই ভক্তি। কেঁচো না থাকলে পৃথিবী কবে মরুভূমি হয়ে যেত জানো? জানো, 1 বিঘে ভালো জমিতে প্রায় 2 লক্ষ কেঁচো থাকে। জানো, মাটির নিচে 8 থেকে 10 হাত গর্ত করে গিয়ে নিচের মাটি ওপরে তারা চালাচালি করে বলেই পৃথিবী এমন উর্বর। যেন গায়ের জোরে 50টা ভীমসেনও তাদের সঙ্গে পাল্লা দিতে পারে না। একটা কেঁচো তার চেয়ে 60 গুণ ওজনের পাথর কুচি সরিয়ে ফেলে অনায়াসে, তা জানো? আরও অনেক কিছু পাছে শিখে ফেলতে হয়, সেই ভয়ে ঘনাদাকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বললাম, ভক্তি কি ওইসবের জন্যে? না, শুধু ওসবের জন্য নয়। ভক্তি এ যুগের 7ম আশ্চর্য এক আবিষ্কার ও গবেষণা। ওরা সাহায্য না করলে পৃথিবী চিরকালের মতো হারিয়ে যেত বলে। ওরা না থাকলে পৃথিবীর এক অসামান্য বৈজ্ঞানিককে সে গবেষণা সম্পূর্ণ করবার সুযোগ দিতে পারতাম না।
পৃথিবীর ঘড়ির কাঁটা উল্টে 1 বছর পেছনে ফিরে গিয়েও তাহলে কোনো লাভই হতো না। মাথাটা আমাদের সকলেরই তখন ঘুরছে। গৌরী তবু প্রথম একটু সুস্থির হয়ে মাথা গুলোনো ধাঁধার একটা জটকেই ছাড়াবার চেষ্টায় ধরা গলায় জিজ্ঞাসা করলে, ঘড়ির কাঁটা উল্টে 1 বছর পিছনে ফিরে যাওয়ার কথা কি বললেন যেন? ঘনাদা করুণা ভরে আমাদের দিকে চেয়ে বললেন, হ্যাঁ বললাম 1953 থেকে 1952 ফিরে যাওয়ার কথা। সশরীরে? আমাদের চোখ সব ছানা বড়া। হ্যাঁ সশরীরে। ঘনাদা একটু অনুকম্পার হাসি হেসে শুরু করলে, তখন নরফোক দ্বীপে কদিনের জন্য বেড়াতে গেছি। এ দ্বীপটি অস্ট্রেলিয়ার প্রায় 900 মাইল পূবে আর নিউজিল্যান্ডের 27 মাইল উত্তরে। ছোট দ্বীপ, কিন্তু যেমন সুন্দর তেমনই নির্জন। ট্রাম বাস কি ট্রেনের বালাই নেই। একটা আধটা মোটরের আওয়াজ শুধু মাঝে মাঝে পাওয়া যায়। দ্বীপে মানুষই তো মাত্র 1000 খানেক, তা ওসব ঝামেলা থাকবে কোথা থেকে? ডিসেম্বর মাসের শেষাশেষি হবে। নরফোকের এক পুরনো বাসিন্দার সঙ্গে গল্প করতে করতে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। নরফোকে মানুষের বাস খুব বেশি দিনের নয়। বাউন্টি জাহাজের বিদ্রোহের কথা পড়েছ হয়তো নিশ্চয়ই, ছবি অন্তত দেখে থাকবে। সেই বাউন্টি জাহাজের 9 জন বিদ্রোহী 1790 খ্রিস্টাব্দে পিটকোয়ার্ন নামে একটি দ্বীপে গিয়ে বসবাস করে। তাদেরই বংশধরেরা আবার 1856 খ্রিস্টাব্দে আসে এই নরফোক দ্বীপে বাস করতে। এইসব পুরনো দিনের গল্প শুনতে শুনতে যাচ্ছি, এমন সময় রাস্তার একটি লোককে দেখে হঠাৎ চমকে উঠলাম। বেঁটে খাটো শুকনো চেহারার এক বৃদ্ধ আমাদের উল্টো দিক থেকে এসে আমায় দেখে একটু থমকে দাঁড়িয়ে পড়েই আবার পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করলে, কিন্তু তার যেতে দিলাম না। হঠাৎ হাত বাড়িয়ে বৃদ্ধকে ধরে ফেলে বললাম, কে মিস্টার জোয়াকিম না? বৃদ্ধ কিন্তু আমার সামনে যেন ভয় সিঁটিয়ে গেল। কাতরভাবে মাথা নেড়ে বলল, না না, আপনার ভুল হয়েছে। আমি জোয়াকিম নয়। আমার নাম হ্যারিস, নরম্যান হ্যারিস। নরম্যান হ্যারিস? একটু বিমূঢ় হয়ে বৃদ্ধকে ছেড়ে দিলাম। প্রায় 15-16 বছর আগেকার কথা বটে, কিন্তু এত বড় ভুল তবু কি হয়? সেই মুহূর্তে আমার হোটেলের নতুন বন্ধু মিস্টার সিডনি এসে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় তখনকার মতো ব্যাপারটা মনে চাপা পড়েই রইল। মিস্টার সিডনি অবশ্য এসে জিজ্ঞাসা করলেন হেসে, ও বুয়াকে ধরেছিলেন কেন মশাই? লজ্জিতভাবে নিজের ভুলের কথাটা তার কাছে স্বীকার করে প্রসঙ্গটা বদলে ফেলেছিলাম। ব্যাপারটা মনের মধ্যে চাপা দিলেও সন্দেহ আমার যায়নি একেবারে। সন্দেহ যে ভুল নয়, সেই দিন সন্ধ্যার পরই তার কিছু প্রমাণ পাওয়া গেল। মাউন্ট পিট বলে নরফোক দ্বীপের উত্তর পশ্চিমের ছোটোখাটো একটা পাহাড় থেকে তখন বেরিয়ে ফিরছি। বেশ অন্ধকার হয়ে এসেছে ইতিমধ্যেই। দ্বীপের হাসপাতালটি ছাড়িয়ে কিছু দূর গিয়ে হোটেলের দিকে বাঁক নিয়েছি। এমন সময় চাপা গলায় কে যেন কোথা থেকে দাস বলে ডাকল।
অন্ধকারে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে পথের ধারে পাথুরের ঢিবিগুলোর ওপাশে খোঁজ করব কিনা ভাবছি, এমন সময় টর্চ হাতে পাকা সড়ক দিয়ে একজনকে আমার দিকেই আসতে দেখলাম। কাছে আসবার পর দেখা গেল লোকটি মিসেস সিডনি। হেসে জিজ্ঞাসা করলাম, কে মিসেস সিডনি? টর্চ হাতে বেড়াতে বেরিয়েছেন যে? সাবধানে মারনে মশাই। মিস্টার সিডনিও হেসেই বললেন, পাথুরে দ্বীপে কোথায় সাপ খোপ আছে কে জানে। মিস্টার সিডনি টর্চ নিয়ে চলে যাওয়ার পর বেশ চিন্তিতভাবেই হোটেলে ফিরলাম। আমার নাম ধরে আর কোনো ডাক তারপর শুনতে পাইনি। ব্যাপারটা কি আমার মনের ভুল? না, মনের ভুল কখনো নয়। সেদিন রাত্রে হোটেলের ঘরে আলো নিভিয়ে বসে ভাবতে ভাবতে আমার নিশ্চিন্ত ধারণা হলো কোনো ব্যাপারেই আমার ভুল হয়নি। পথে আসতে স্পষ্ট আমার নাম ধরে কাউকে ডাকতে আমি শুনেছি, আর নরম্যান হ্যারিস বলে নিজের পরিচয় যে দিতে চায় সে বৃদ্ধ মিস্টার জোয়াকিম ছাড়া আর কেউ নয়। 15-16 বছর আগেকার কথা বটে, কিন্তু তার সঙ্গে এক আধ দিন তো নয়, 2 মাস আমি কাটিয়েছি, আর লোকের ভিড়ের মধ্যে নয়, একেবারে নির্জন এমন এক জায়গায় যেখানে সারাদিন দুজনেই পরস্পরের একমাত্র সঙ্গী। কিন্তু বৃদ্ধ সেই জোয়াকিমই যদি হয়, তার এ দশা হবে কেন? আমার কাছেও নাম লুকোবার এখন আর তার কী কারণ থাকতে পারে? উত্তরটা মাঝরাতেই পেলাম। তখনও এইসব কথা ভেবে ঘুম আমার আসেনি। মনে হলো দরজায় কে যেন আস্তে আস্তে টোকা দিচ্ছে। প্রথমে মনে হলো মিস্টার সিডনির আর একটা মোটা রসিকতা হয়তো। সিডনি যেমন দশাশই পাহাড়ের মতো চেহারা, প্রাণের স্ফূর্তিও তেমনি অজস্র ফোয়ারা। আমোদে মিশুকে লোক এখানে এসে কদিনের আলাপেই আমার সঙ্গে জমিয়ে ফেলেছে। এই কদিন আগের রাত্রেই জানালার কাছে কি একটা অস্পষ্ট শব্দ শুনে জেগে উঠে দেখি একটা বিরাট ভালুকের মতো কালো মূর্তি পাল্লা দুটো একটু ফাঁক করে ঘরে উঁকি দিচ্ছে। ঘরে আলো নেই তখন, কিন্তু হোটেলের দূরের বারান্দার আলোয় তার আকারটা ফুটেছে জানলার ফ্রেমে। সাড়া না দিয়ে চুপ করে কিছুক্ষণ থাকবার পর দেখলাম মূর্তিটা জানালা টপকে সন্তর্পণে ভেতরে নামলো। তারপর ধীরে এগিয়ে এলো আমার মশারির কাছে। মশারিটার একটা কোণ একটু তোলবার চেষ্টা করেই মূর্তিটা কোঁকিয়ে উঠে মেঝের উপর গিয়ে ছিটকে পড়ল। এক লাফে উঠে আলো জ্বেলে তারপর হেসে আর বাঁচি না। কালো পোশাক পরে মিস্টার সিডনি মেঝে খাত হয়ে পড়ে আছে। মিস্টার সিডনিও একবার করে হাতের যন্ত্রণায় কোঁকায় আর একবার করে হাসে। হেসে বলতে লাগলো, আমায় ভয় দেখাতে এসে এমন শাস্তি হবে জানলে আর আসতো না। জব্দ করতে এসে নিজেই কিনা জব্দ। হাসতে হাসতে যাবার সময় জিজ্ঞাসা করে গেল, আমার হাতে সাঁড়াশি লুকোনো আছে কিনা, নইলে এক মোচড়ে হাতটা ভাঙবার জোগাড় হয়। আজ আবার সিডনি রসিকতা করতে এসে থাকলে আর একটু কড়া ওষুধ দেব ঠিক করে চুপি চুপি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আবার 2 টোকা পড়ল। তারপর না, সিডনি এমন ভয়ে ভয়ে টোকা দেবার মানুষ নয়। দরজাটা হঠাৎ খুলে দিতেই যে মূর্তিটা ছায়ার মতো নিঃশব্দে এসে ঘরে ঢুকলো,
অন্ধকারে এসে কে বুঝতে আমার দেরি হলো না। চাপা গলায় বললাম, কে? হ্যারিস না জোয়াকিম? কি বলে এখন ডাকবো আপনাকে? ফিস করে প্রায় কাঁদো কাঁদো গলায় সে বললে, মরার উপর খাঁড়া ঘা দিও না দশ। আমার দুঃখের কাহিনী আগে শোনো। শুনতেই তো চাই। তাহলে এখানে নয়, এখানে নয়, ও হোটেলের বাইরে কোথাও নির্জনে গিয়ে বসে চলো। তাই গেলাম, আর জোয়াকিমের সমস্ত কাহিনীও শুনলাম। আমার অনুমান এতটুকু ভুল হয়নি। এ বৃদ্ধ সেই বিখ্যাত বৈজ্ঞানিক জোয়াকিম মহাযুদ্ধের কয়েক বছর আগে নাৎসিদের হাত এড়িয়ে নির্বিঘ্নে নিজের যুগান্তকারী গবেষণা করবার জন্যে প্রশান্ত মহাসাগরের একটি জনমানবহীন ছোট্ট দ্বীপ ইজারা নিয়ে নিজেকে সমস্ত পৃথিবী থেকে নির্বাসিত করে রাখেন। সেই দ্বীপেই জোয়াকিমের সঙ্গে আমার তখন পরিচয়। নাৎসি চরেরা তার গবেষণার দাম বুঝে হন্যে হয়ে সন্ধান করতে করতে তার এই গোপন আস্তানারও যে খবর পেয়েছে এবং যে কোনো দিন যে তাকে পাকড়াও করতে আসতে পারে, এই খবর দিতেই আমি সেখানে গেছিলাম। গিয়ে তার গবেষণার মূল্যবান সব কিছু লুকিয়ে রাখবার ব্যবস্থা করে নাৎসি গুন্ডারা সত্যি একদিন হানা দেবার পর একরকম তাদের নাকের ওপর দিয়ে জোয়াকিমকে সরিয়ে দিয়েছিলাম সে দ্বীপ থেকে। যাবার সময় বলে দিয়েছিলাম পরে যে কোনো সময় যেন ফিরে এসে জোয়াকিম তার গবেষণার কাজ উদ্ধার করেন। কিন্তু সে তো প্রায় 15 বছর আগেকার কথা। তার মধ্যে অত বড় মহাযুদ্ধ শেষ হয়ে গেছে, নাৎসি জার্মানির অস্তিত্ব নেই। এতদিনেও জোয়াকিম তার সেই গবেষণার কাজ সে দ্বীপ থেকে উদ্ধার করতে পারেননি। সেই প্রশ্নই অবাক হয়ে করলাম। জোয়াকিম হতাশভাবে বললেন, কি করব? তুমি তো জানো দশ, ওয়ালিস দ্বীপপুঞ্জের যেটি আমি ইজারা নিয়েছিলাম তা নেহাত নগণ্য পাথুরে একটা সমুদ্রের জড়ার মতো। ওরকম ন্যাড়া পাথুরের ছোট্ট দ্বীপ, ওখানে যে কত আছে তার ঠিক ঠিকানা নেই। ইজারা নেবার কাগজপত্র যুদ্ধের সময় হারিয়ে ফেলেছি। এখন সে দ্বীপ আমি চিনব কি করে? বুড়ো হয়েছি, ক বছর আর বাঁচব? কাছাকাছি সব কটা দ্বীপ খুঁজে বেড়াতে হলে তো আমার পরমায়ুতেই কুলোবে না। তাছাড়া আমার গভীর সন্দেহ হচ্ছে যে নাৎসিরা শেষ হয়ে গেলেও অন্য কোনো দুশমনদের জ্বর আমার পিছু নিয়েছে। তাড়াতাড়ি গোপনে সে দ্বীপ খুঁজে বের করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আমার গবেষণা যত দূর এগিয়ে রেখেছি তা দুশমনদের কারুর যদি হাতে পড়ে তাহলে পাষণ্ড কোনো বৈজ্ঞানিক তা থেকে হয়তো আসল কাজ উদ্ধার করে নেবে। হেসে বললাম, দুশমনদের হাতে পড়বে কেন? তারা তো আর সে দ্বীপ চেনে না। কিন্তু আমিও যে চিনি না। আরে আপনি না চেনেন আমি তো চিনব। তুমি চিনবে? জোয়াকিমের গলায় স্বরে বোঝা গেল কথাটা তিনি বিশ্বাস করতে পারছেন না। আশ্বাস দিয়ে বললাম, হ্যাঁ চিনব। 15 বছরে 3 ইঞ্চি, এই হিসেব ধরেই চিনব। সে আবার কি? প্রশ্নটা জোয়াকিম করেছিলেন কিনা জানি না, কিন্তু আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে গেল। যথাসময় জানবে।
এসব নির্বোধ প্রশ্ন যে পছন্দ করবেন না তা বুঝিয়ে ঘনাদা আবার শুরু করলেন।